আচ্ছা ভাবুন তো, কোনো সিমেন্ট নেই, রড নেই, এমনকি পাথর ওপরে তোলার মতো আধুনিক কোনো ক্রেনও নেই। অথচ চোখের সামনে দাঁড়িয়ে আছে 15 তলা বিল্ডিং এর সমান একটা পাথরের রাজপ্রাসাদ। আজকে আমরা কথা বলছি পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভায় অবস্থিত প্রাম্বানান মন্দিরের কথা। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় এবং পৃথিবীর অন্যতম রহস্যময় এই হিন্দু মন্দির চত্বর। নমস্কার, আমি চন্দ্রিমা, আর মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা প্রাম্বানানের এমন সব রহস্যের পর্দাফাশ করব যা আপনি হয়তো আগে কখনো শোনেননি। তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে, আর আমাদের মাধ্যম চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সম্প্রতি ইন্দোনেশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দেশের রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে পরিদর্শন করলে ইয়োগিয়াকার্তার ঐতিহাসিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রাম্বানান মন্দির চত্বর। সেই সঙ্গে দুই নেতা যৌথভাবে একটি ফলক উন্মোচন করে সূচনা করলেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই দ্বারা এই মন্দিরের সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের। আজ থেকে হাজার বছরেরও আগে ইন্দোনেশিয়ায় ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মের বিস্তার। মজার কথা এই যে পাকিস্তান বা বাংলাদেশের মস্তিষ্কহীন মুসলমানদের মতো ইন্দোনেশিয়া কিন্তু নিজেদের ইতিহাস ও ঐতিহ্যকে অস্বীকার করে না, বরং তা নিয়ে রীতিমতো চর্চা করে। কোনো কারণে সেখানে ধর্মের পরিবর্তন হয়েছে, কিন্তু ইতিহাস তো বদলায়নি। প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সগর্বে ঘোষণা করলেন নিজের ভারতীয় ডিএনএর কথা। দেখুন সেই ভিডিও। Thank you for inviting me here. Just before I made my state visit to India, I had what is called a genome sequencing test. I tested my DNA and I found out I had Indian DNA. নবম শতাব্দীতে ইন্দোনেশিয়ায় হিন্দু রাজারা নির্মাণ করে এই প্রাম্বানান মন্দির চত্বরটি। এটি ত্রিমূর্তি, ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত ইন্দোনেশিয়ার বৃহত্তম মন্দির চত্বর। এই মন্দির চত্বরটি ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যেকার পারস্পরিক সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক চিরন্তন প্রতীক হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে। 2025 সালে রাষ্ট্রপতি প্রাবোর ভারত সফরের সময় প্রাম্বানান চত্বরের মন্দিরগুলির পুনরুদ্ধারে ভারতের সহায়তার বিষয়ে দুই নেতার মধ্যে যে সমঝোতা হয়েছিল, তারই পরিণতিতে এই সংরক্ষণ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পুনরুদ্ধার ও সংরক্ষণে ভারতের একটি সফল ট্র্যাক রেকর্ড রয়েছে। এর আগে ইন্দোনেশিয়ার বড়বুদুর মন্দির চত্বরেও বিস্তারিত সংরক্ষণের কাজ করেছিল এএসআই। স্থানীয় লোককথা অনুসারে এই প্রাম্বানান মন্দির কোনো মানুষ বানায়নি। এর পেছনে লুকিয়ে আছে এক মায়াবী রাজপুত্র আর এক অভিশপ্ত রাজকুমারীর গা ছমছমে রূপকথা। বলা হয় মাত্র এক রাতে তৈরি করা হয়েছিল 1000টি মন্দির। কিন্তু বিজ্ঞান আর আসল ইতিহাস কি বলছে? কিভাবে একটি জীবন্ত আগ্নেয়গিরির পাশে থেকেও হাজার বছর ধরে টিকে রইল এই প্রাচীন বিস্ময়? রহস্যের গভীরে যাওয়ার আগে জানা যাক এই মন্দিরের নাম প্রাম্বানান কেন হলো। ইতিহাসবিদ আর ভাষাবিদদের মতে এর পেছনে দুটো তত্ত্ব রয়েছে। প্রথমত, স্থানীয় জাভানি শব্দ পেরাম্বানান থেকে এটি এসেছে, যার অর্থ যেখানে ঔষধি গাছ পাওয়া যায়, কারণ এই অঞ্চলের নামই ছিল প্রাম্বানান। আবার অন্য একটি তত্ত্ব বলে হিন্দু ধর্মের মূল উপাসক ব্রাহ্মণ শব্দটিকে স্থানীয় জাভানিসরা উচ্চারণে প্রাম্বানান বলতো, অর্থাৎ এটি ছিল ব্রাহ্মণদের বসবাসের স্থান। তবে চমকে যাওয়ার মতো তথ্য হলো নবম শতাব্দীতে, অর্থাৎ প্রায় 850 খ্রিস্টাব্দে, যখন সঞ্জয় রাজবংশের রাজা রকাই পিকাটানে নির্মাণ শুরু করেন, তখন কিন্তু এর নাম প্রাম্বানান ছিল না। প্রাচীন শিবগৃহ শিলালিপি অনুযায়ী এর আসল নাম ছিল শিবগৃহ।
যার অর্থ স্বয়ং শিবের ঘর। দেবতাদের দেব মহাদেব, ব্রহ্মা এবং বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল এই বিশাল চত্বর। প্রাম্বানান গড়ে ওঠার ঠিক আগের শতাব্দীতে জাভাতে বৌদ্ধ ধর্মাবলম্বী শৈলেন্দ্র রাজবংশের আধিপত্য ছিল, যারা বিখ্যাত বড়বুদুর বৌদ্ধস্তূপ নির্মাণ করেছিল। রাজা রকাই পিকাটান যখন ক্ষমতা পুনর্দখল করেন, তখন তিনি জাভাতে আবার সনাতন হিন্দু ধর্মের শক্তির প্রতীক এবং পুনরুত্থানের প্রমাণ হিসেবে এই বিশাল শিব মন্দির প্রাম্বানান গড়ে তোলেন। তৎকালীন পরিস্থিতি শুধু যুদ্ধের ছিল না, বরং সেখানে চমৎকার ধর্মীয় সহাবস্থানও ছিল। রাজা রকাই পিকাটান নিজে শৈব হিন্দু হলেও তিনি বিয়ে করেছিলেন শৈলেন্দ্র রাজবংশের বৌদ্ধ রাজকুমারী প্রমোদ বর্ধনীকে। এই বৈবাহিক সম্পর্কের ফলে দুটি বিবাদমান রাজবংশ এবং ধর্মের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়, এবং এই রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কারণেই প্রাম্বানান মন্দির চত্বরের ঠিক পাশেই মাত্র 800 মিটার দূরত্বে সেউয়ের মতো বড় বড় বৌদ্ধ মন্দিরগুলো দেখতে পাওয়া যায়। ইতিহাস তো জানলে, এবার শুনুন এই মন্দিরের সবচেয়ে পপুলার গল্পটি, যা আজও ইন্দোনেশিয়ার ঘরে ঘরে প্রচলিত। একে বলা হয় রারা জংগ্রাংয়ের লোকগাথা। সেই লোকগাথা অনুযায়ী রারা জংগ্রাং ছিলেন এক পরম রূপবতী রাজকুমারী। বান্দুং বন্দেওসো নামের এক মায়াবী এবং শক্তিশালী রাজপুত্র তাকে বিয়ে করতে চান, কিন্তু রাজকুমারী তাকে অপছন্দ করতেন। তাই সরাসরি না বলতে না পেরে তিনি এক অসম্ভব শর্ত দিয়েছিলেন তাকে। রাজপুত্রকে মাত্র 1 রাতের মধ্যে সূর্য ওঠার আগে 1000টি মন্দির তৈরি করে দিতে হবে বলেছিলেন। রাজপুত্র তার জাদু বলে এবং জিনদের সাহায্যে অবিশ্বাস্য গতিতে মন্দির বানাতে শুরু করে। যখন 999টি মন্দির তৈরি হয়, তখন রাজকুমারী দেখলেন তিনি তো হেরে যাচ্ছেন। তিনি জলদি বুদ্ধি খাটিয়ে গ্রামের মহিলাদের বললেন ধান ভানতে আর পূর্ব আকাশে আগুন জ্বালিয়ে ভোরের আলো তৈরির নাটক করতে। সকালের আলো আর মোরগের ডাক শুনে জেনেরা কাজ অসমাপ্ত রেখে পালিয়ে যায়। ফলত কাজ সম্পূর্ণ হয় না। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে রাগে অন্ধ হয়ে সেই রাজপুত্র রাজকুমারীকে অভিশাপ দেন এবং তাকে পাথরের মূর্তিতে পরিণত করেন। স্থানীয়দের বিশ্বাস, প্রাম্বানানের শিব মন্দিরের ভেতরে যে দুর্গা মূর্তিটি আছে, ওটি আসলে সেই অভিশপ্ত রাজকুমারী। সিমেন্ট ও ক্রেন ছাড়া কিভাবে তৈরি হলো এই মন্দির? রূপকথা সরিয়ে যদি আমরা বিজ্ঞানের দিকে তাকাই, তবে প্রাম্বানানের নির্মাণ শৈলী আজকের ইঞ্জিনিয়ারদের মাথা খারাপ করে দেবে। আজ থেকে 1200 বছর আগে কোনো সিমেন্ট বা চুন সুরকি ছিল না। তাহলে এই পাথরগুলো একটার ওপর আরেকটা আটকে রইল কিভাবে? এখানে ব্যবহার করা হয়েছিল ইন্টারলকিং টেকনিক বা ডোভটাইল জয়েন্ট। লগো ব্লকের মতো একটা পাথরের খাঁজের ভেতর আরেকটা পাথরের বাড়তি অংশ নিখুঁতভাবে লক করে দেওয়া হয়েছিল। কিন্তু 47 মিটার উঁচুতে এক একটা কয়েক টন ওজনের পাথর ক্রেন ছাড়া কিভাবে তোলা হলো? কারিগরেরা ব্যবহার করেছিলেন এক অবিশ্বাস্য বুদ্ধি। তারা মন্দিরের চারপাশে মাটি ও বালি ফেলে এক বিপুল ঢালু রাস্তা ও আর্থ র্যাম্প তৈরি করেছিল। মন্দির যত উঁচু হতো, মাটির ঢালও তত উঁচুতে উঠত। এরপর শত শত মানুষ হাতি আর মহিষের শক্তিতে টেনে টেনে পাথর ওপরে তোলা হতো। কাজ শেষে চারপাশের মাটি সরিয়ে ফেলা হতো। প্রাম্বানান মন্দিরের জন্য যে লাখ লাখ অ্যান্ডেসাইট, মানে এক ধরনের আগ্নেয়শিলা ব্যবহার করত, সেগুলো আনা হয়েছিল কাছের মাউন্ট মেরাপের পাদদেশের নদীগুলো থেকে। অগ্নুৎপাতের কারণে নদীতে যে বিশাল বিশাল পাথর ভেসে আসতো, সেগুলোকে নদী থেকে কেটে ভেলা বা পশু টানা গাড়িতে করে মন্দির প্রাঙ্গণে আনা হতো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? কারিগরেরা কিন্তু নিচে পাথর খোদাই করে ওপরে তোলেনি। আগে একদম প্লেন পাথর দিয়ে পুরো কাঠামো বানাতেন, তারপর ওপর থেকে নিচে নামতে নামতে পাথর কেটে কেটে খোদাই করতেন। সবচেয়ে মজার বিষয় হলো, এর ঠিক পাশেই রয়েছে বিখ্যাত বৌদ্ধ মন্দির বড়বুদুর, যা প্রমাণ করে সেই যুগে জাভায় হিন্দু ও বৌদ্ধ ধর্মের মানুষেরা কতটা মিলেমিশে থাকতেন। কিন্তু নির্মাণের মাত্র 100 বছরের মধ্যে এই স্বর্গীয় মন্দিরটি হুট করে পৃথিবীর বুক থেকে গায়েব হয়ে গেল। কিন্তু কিভাবে? কোনো শত্রু আক্রমণ করেনি, তবে আক্রমণ করেছিল প্রকৃতি।
মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিশ্বের অন্যতম বিপজ্জনক জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট মেরাপি। দশম শতাব্দীর মাঝামাঝি সময়ে এই আগ্নেয়গিরি থেকে এক ভয়াবহ অগ্নুৎপাত ও ভূমিকম্প হয়। লাভা সরাসরি না আসলেও কোটি কোটি টন আগ্নেয়গিরির ছাই আর কাদা পুরো প্রাম্বানান মন্দির চত্বরকে ঢেকে ফেলে। প্রাণ বাঁচাতে রাজারা রাজধানী পূর্ব জাভায় স্থানান্তরিত করে এবং সাধারণ মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দির মাটির নিচে এবং ঘন জঙ্গলে চাপা পড়েছিল। কিন্তু প্রকৃতির এই ছাই আসলে মন্দিরের জন্য সুরক্ষা কবচ ও কুশন হিসেবেই কাজ করছিল। ভূমিকম্পের সরাসরি ঝাঁকুনি আর রোদ বৃষ্টির থেকে মাটির নিচে পাথরগুলো এইভাবেই বেঁচে যায়। অবশেষে 1811 সালে ব্রিটিশ আমলে এটি পুনরাবিষ্কার হয়। মন্দিরের ভেতরের দেওয়ালে যে পাথরের খোদাই বা বাস রিফিল রয়েছে তা বিশ্বখ্যাত। শিব এবং ব্রহ্মা মন্দিরের দেওয়াল জুড়ে পুরো রামায়ণের গল্প, সীতা হরণ থেকে শুরু করে লঙ্কা জয়, হনুমানের লঙ্কা দহন, সমস্ত কিছু নিখুঁতভাবে ফুটিয়ে তোলা রয়েছে। অন্যদিকে বিষ্ণু মন্দিরের দেওয়ালে খোদাই করা আছে কৃষ্ণলীলা ও ভাগবত পুরাণের নানা দৃশ্য। এবার আসা যাক আধুনিক যুগের এক দারুণ তথ্যে। আপনারা হয়তো জানেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ইন্দোনেশিয়া সফরে যান, তখন জাকার্তায় গিয়ে এই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর ওপর দিয়ে হেলিকপ্টার বা এরিয়াল ফ্লাইটের মাধ্যমে এর বিশালতা পর্যবেক্ষণ করেন। ইন্দোনেশিয়ার সরকারও তাদের এই সাংস্কৃতিক গর্ব ভারতের রাষ্ট্রপ্রধানকে এভাবে প্রদর্শন করে বিশেষ ব্যবস্থা করেছিল। কিন্তু কেন? ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ হলেও তারা তাদের হিন্দু ও বৌদ্ধ অতীতকে অত্যন্ত গর্বের সাথে বিশ্বের সামনে তুলে ধরে। ভারতের সাথে তাদের এই হাজার বছরের পুরনো সাংস্কৃতিক ও ধর্মীয় সংযোগকে সম্মান জানাতে এই ঐতিহাসিক মন্দিরগুলোর ওপর দিয়ে আকাশপথে পরিদর্শনের ব্যবস্থা করা হয়। এই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে যেটি আরো মজবুত করে। ইন্দোনেশিয়া কিন্তু তাদের হাজার বছরের পুরনো বৌদ্ধ মন্দির বা হিন্দু বৌদ্ধ ঐতিহ্যকে মুছে ফেলেনি, বরং চরম গর্বের সাথে টিকিয়ে রেখেছে। প্রাম্বানানের আশেপাশের মুসলিম বাসিন্দারাই আজ এই মন্দিরের দেখাশোনা করেন। এমনকি প্রতি বছর এখানে যে বিশ্বখ্যাত রামায়ণ ব্যালে থিয়েটার হয়, তার অধিকাংশ নৃত্যশিল্পী কিন্তু স্থানীয় মুসলিম। খোলা আকাশের নিচে আলোর রোশনাইয়ে প্রাম্বানান মন্দিরকে ব্যাকগ্রাউন্ডে রেখে শত শত জাভানিজ শিল্পী, যাদের বেশিরভাগ মুসলিম, ঐতিহ্যবাহী গামেলান মিউজিকের সাথে রামায়ণের গল্প নেচে নেচে ফুটিয়ে তোলে। প্রাম্বানান আজ শুধু মন্দির নয়, বিশ্ব সম্প্রীতির এক অনন্য প্রতীক। যদিও এটি একটি পর্যটন কেন্দ্র এবং আশেপাশের বাসিন্দারা মুসলিম, তবুও ইন্দোনেশিয়া এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দুরা প্রতি বছর, বিশেষ করে বিভিন্ন উৎসবে, যেমন জাভানিজ হিন্দু নববর্ষের আগের দিন, এই মন্দিরে এসে পুজো দেন এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার সম্পূর্ণ স্বাধীনতাও পান। প্রাম্বানান মন্দির চত্বরের আশেপাশে এখনো খনন কাজ চললে নতুন নতুন জিনিস পাওয়া যায়। কিছুদিন আগে প্রাম্বানান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরির সময় মাটির প্রায় 10 ফুট গভীরে সম্পূর্ণ অক্ষত একটি প্রাচীন হিন্দু মন্দির পাওয়া গেছে, যার নাম কান্দি কিম্বুলান। আগ্নেয়গিরির ছাইয়ের নিচে ঢাকা থাকায় এই মন্দিরের শিব এবং গণেশ মূর্তি একদম নতুনের মতো অক্ষত ছিল। ইতিহাসবিদদের ধারণা, প্রাম্বানানের সময়ই হয়তো এটি তৈরি হয়েছিল। বহু বছর ধরে প্রাম্বানান কেবলই একটি টুরিস্ট স্পট বা প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে সংরক্ষিত ছিল। সেখানে হিন্দুদের পুজো বা ধর্মীয় আচার অনুষ্ঠান করার অনুমতি ছিল না। কিন্তু ইন্দোনেশিয়া সরকার একটি ঐতিহাসিক আদেশ সই করেছে, যার ফলে এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তের হিন্দুরা প্রাম্বানান এবং বড়বুদুর মন্দিরে গিয়ে আবারও বড় আকারে পুজো, ধ্যান এবং ধর্মীয় উৎসব পালন করতে পারছেন। আজ প্রত্নতাত্ত্বিকরা আধুনিক 3D লেজার স্ক্যানিং দিয়ে এই মন্দিরের ডিজিটাল ম্যাপ বানিয়ে রেখেছেন, যাতে কোনো ভূমিকম্প একে চিরতরে হারিয়ে না দিতে পারে। এক রাতের রূপকথা হোক কিংবা প্রাচীন বিজ্ঞান, প্রাম্বানান আজ মানুষের কল্পনাকেও কিন্তু হার মানায়। প্রাম্বানান মন্দিরের এই অবিশ্বাস্য ইতিহাসের কোন তথ্যটা আপনার সব থেকে বেশি ভালো লাগলো? ইন্দোনেশিয়ার হিন্দু বৌদ্ধ ইতিহাস, নাকি রাজকুমারের গল্প, নাকি ক্রেন ছাড়া পাথর তোলার এই টেকনিক?
কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে বন্ধুদের সঙ্গে এটি ছড়িয়ে দিন। আর এমনই সমস্ত রোমাঞ্চকর ঐতিহাসিক রহস্য জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।